আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি মালিহা হোসাইন। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে। অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ের পাশাপাশি থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। যেমন আমরা ডাটা জার্নালিজম করি, বেশ both the Attorney General and the additional one কর্তৃত্ববাদ একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃত্ববাদের মেয়াদে সর্বক্ষেত্রে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। সকল ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে কিন্তু বিচার বিভাগ তার অন্যতম শিকার এবং বিচারক। প্রতিটি জেলায় জুলাই আগস্টে শহীদদের নামে স্টেডিয়াম করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে জাতীয় সংসদ ভবনের পাশে জুলাই আন্দোলনের শহীদ ফারহান ফাইয়াজের নামে খেলার মাঠ উদ্বোধন করেন তিনি। কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় আরও বলেন, রক্তের মূল্য পরিশোধ করা সম্ভব নয়, কিন্তু সাধ্যমতো সম্মান শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মিত মাঠটি উদ্বোধনের সময় ফারহান ফাইয়াজের পরিবার সেখানে উপস্থিত ছিল। একজন শহীদ সেখানে প্রথমে লাঘব হবে, সেই জন্য আমি মাননীয় উদ্যোগ নিচ্ছি, কেননা আমরা চাই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত। পেঁয়াজ আলুর পর এবার সিন্ডিকেটের কবলে পড়েছে ভোজ্য তেল। খোলা সয়াবিন ও পাম তেলের দাম এক মাসের ব্যবধানে লিটারে বেড়েছে 20 টাকার মতো। সয়াবিন তেলের লিটার এখন 172 টাকা আর পাম অয়েল 162। এই দর বৃদ্ধিতে ভোজ্য তেলের বাজারে তৈরি হয়েছে এক অস্বাভাবিক চিত্র, যেখানে বোতলজাত তেলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম বেশি। বোতলজাত সয়াবিন তেলের লিটার এখন 167 টাকা। কিছু দোকানে গায়ের মূল্যের চেয়ে বেশিতে 170 টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায় আর পেঁয়াজ 120 থেকে 140 টাকায়। নতুন আলু বাজারে আসলে আলুর দাম কমবে বলে জানান ব্যবসায়ীরা। আমরা কি বিক্রি করতাম হলো 65 টাকা, 165 টাকা। তো এখন সেটা এই হিসাব করলে যায়, সেটা দাম পড়ে যায় 75 টাকা পার লিটার। এখনও 1 লিটার নতুন রেট আমি পাই নাই। তারপরে আর খোলা তেল 182 টাকা পড়ে। দেশি পেঁয়াজ অরিজিনালটা আপনার 150 টাকা ছিল, এখনও 150। আর ইন্ডিয়ান পেঁয়াজ 120 টাকা এখন চলতেছে। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে তেল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যের দামের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি মালিহা, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার কিন্তু অপরিবর্তিত রয়েছে। কোনোভাবে কিন্তু আসলে সেটা যে কমবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যারা সাধারণ ক্রেতা আছে তারা অভিযোগ করে বলেছেন, সঠিক মনিটরিং এর অভাবে কিন্তু বিক্রেতারা যেভাবে পারছে সেভাবে বিক্রি করছেন, কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি আজকে সকালে যদি বাজার দরের কথা বলে থাকি, দেশি পেঁয়াজ বিক্রি হতে 130 থেকে 35 টাকায় খুচরা বাজারে, এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হতে 120 টাকায়। এবং তেলের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। তেলের দাম কিন্তু কোথাও কোথাও কিন্তু গায়ের রেট থেকে বেশি বিক্রি করছে বলে অভিযোগ করছেন যারা সাধারণ ক্রেতা আছে তারা। তবে দোকানিরা কিন্তু সেই বিষয়টি অস্বীকার করেছেন। ভারতীয় আলু বিক্রি হচ্ছে 160 টাকাতে, দেশি আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়, টমেটো বিক্রি হচ্ছে, দেশি টমেটো বিক্রি হচ্ছে 150 টাকাতে, এবং ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে 120 টাকায়। মাছের দাম অপরিবর্তিত রয়েছে তবে ক্রেতারা অভিযোগ করে বলছেন মাছের দাম বৃদ্ধি, কিন্তু বিক্রেতারা বলছেন মাছের দাম অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 5 টাকা কমিয়ে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 195 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 580 টাকাতে, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকাতে। 10 টাকা করে কমেছে। তবে সবজির দামে কিন্তু কোনো হেরফের হয়নি, আগের মতো সবজি বিক্রি হচ্ছে। ডিম বিক্রি, সাদা ডিম বিক্রি হচ্ছে 155 টাকাতে, লাল ডিম বিক্রি হচ্ছে 160-65 টাকাতে, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 900 টাকা কেজিতে, এবং হাড় ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে 900 টাকায়, হাড়যুক্ত গরুর মাংস 800 টাকায়। গরুর মাংসের দাম
দাম অপরিবর্তিত রয়েছে। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা অভিযোগ করে বলেছেন আসলে সঠিক মনিটরিং হচ্ছে না বিধায় বাজারের পরিস্থিতি এরকম রয়ে গেছে। তবে বিক্রেতারা বিষয়টি অস্বীকার করেছেন, তারা জানিয়েছেন আসলে তারা বেশি দামে কিনতে হচ্ছে বিধায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ হচ্ছে যে সঠিক মনিটরিং নাই বিধায় আজকে বাজার পরিস্থিতি খারাপের দিকে। তবে সবকিছু মিলিয়ে কিন্তু আসলে চট্টগ্রামের বাজার অপরিবর্তিত রয়েছে, এটাই সত্য। মালিয়া, এটাই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। গাজীপুরে টিএনজেড গ্রুপের পোশাক কারখানাগুলো খুলেছে। সকাল থেকে কারখানায় কার্যক্রম শুরু করেছে শ্রমিকরা। তবে এই গ্রুপের কার্টন কারখানাটি এখনও চালু হয়নি। গেল বৃহস্পতিবার শ্রমিক কর্মচারীদের 1 মাসের বকেয়া বেতন পরিশোধ করেছে কর্তৃপক্ষ। কারখানার চেয়ারম্যান মোহাম্মদ হেদায়েতুল হক জানান, শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে কারখানায় উৎপাদন কাজ আবারও শুরু করা হয়েছে। শ্রমিকরা বলছেন, বকেয়া বেতন ভাতা পেয়ে কারখানায় কাজে যোগ দিয়েছেন। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার, এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা, তাই সবাইকে একযোগ হয়ে কাজ করতে হবে। এ সময় বিদেশি অতিথিদের নতুন একটি বিশ্ব করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সাইকেল চুরিতে বাধা দেয় কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতের একদিন পর শাহাদাত আকবর শান্তর মৃত্যু হয়েছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে কিশোর গ্যাংয়ের 5 থেকে 6 সদস্য হাজারীবাগের একটি বাসার গ্যারেজ থেকে সাইকেল চুরির চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া দিলে তারা আকবরের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শান্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গামছাটা মুখ বাইন্দা রাখছে, চাকু এমন ভাবে ঢুকাইছে আমার ভাইয়ের ফুসফুসিতে লেগে গেছে, ফুসফুসিতে আমার ভাইরা বাঁচতে দিল না। আমার বাচ্চারা আমি পক্ষে করে এমনি করে লেগেছি, এমনি করে আনতে পারি না। আমি চাই এখন সুস্থভাবে বিচার চাই, আমি ফাঁসি চাই, ফাঁসি চাই। সন্ধ্যার পর থেকে শুরু হয়, ঠিক আছে, রাত অবধি পর্যন্ত গাড়ি থামায়া দেখা যাচ্ছে যে বাচ্চাদের হাতে দেখা যাচ্ছে বড় বড় চাপাটি বা যে কি আরো আনুষঙ্গিক অস্ত্র টস্ত্র ঠেকাইয়া নিয়ে যায়। এগুলো কর্মকাণ্ডগুলো যাতে ভবিষ্যতেও না হয়, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একান্তভাবে আর কি অনুরোধ থাকবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন মিয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত স্বাধীন উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ফজল মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যা 7টার দিকে আজমপুর নার্সারির সামনে থেকে আহত অবস্থায় স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাশেম জানান, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের স্বপন চৌধুরী স্বাধীনকে ছুরিকাঘাত করে বলে জানান গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে। রাজধানীর আজিমপুরে একটি বাসায় ডাকাতির সময় তুলে নেওয়া শিশু জাইফাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছে র্যাব। এ সময় একজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফারজানা আক্তারের বাসায় এই ঘটনা ঘটে। ডাকাতেরা বাসা থেকে নগদ 1.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। এসো মিলিশ হবে নবান্নের উৎসবে। এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পালিত হচ্ছে নবান্ন উৎসব 1431। গ্রামীণ সংস্কৃতির সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই উৎসব যাতে হারিয়ে না যায় সেজন্য প্রতি বছর আয়োজন করা হয় নবান্ন উৎসবের। পিঠাপুলি, বাহারি পোশাক, রঙিন সজ্জায় বাঁশির মায়াবী ধ্বনি, নাচ গান আর আবৃত্তিতে অগ্রহায়ণের প্রথম সকাল ঢাবির চারুকলার বকুলতলা মুখর হয়ে ওঠে। বাঁশি বাজার মধ্য দিয়ে শুরু হয় নবান্ন উৎসবের আয়োজনের আনুষ্ঠানিকতা, চলবে রাত পর্যন্ত। বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলতে শহরের বুকে এক টুকরো গ্রামীণ নবান্নের স্বাদ দিতে প্রচেষ্টার কথা জানিয়েছেন আয়োজকরা। সবাই সবার ভেদাভেদ, ধর্ম, তারপর বর্ণ বাদ দিয়ে সব একসাথে মিলে খুবই আনন্দ করে। অনেক ভালো লাগছে। এখন প্রোগ্রাম করলাম, সরাসরি সংযোগ, আন্তরিকতা,
সেই জিনিসটা কমে এখন শুধুমাত্র আয়োজনের ব্যাপার হয়ে আসতেছে আস্তে আস্তে। আমাদের সংস্কৃতিটা নতুন প্রজন্মকে তুলে ধরার চেষ্টা করছে, এটা দেখে ভালো লাগছে। আমাদের নতুন প্রজন্মকে শেকড়ের সন্ধান, আমাদের উৎসের মূল সন্ধান, আত্মিক সম্পর্কের সন্ধান দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। পুণ্যস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাসোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিরাপত্তার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গা স্নান ও শ্রীকৃষ্ণের রাসলীলা অনুষ্ঠিত হয়। 3 দিন ব্যাপী এই রাসমেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হয়েছে। ভোরে জাগতিক সকল পাপ মোচনের আশায় সমুদ্রে গঙ্গা স্নান করেন পুণ্যার্থীরা। স্নানের আগে মোমবাতি, বেলপাতা, সিঁদুর সহ বিভিন্ন জিনিস সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে অনুষ্ঠিত হয়েছে মহা রাসলীলা। রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হওয়া মণিপুরী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব চলে রাতব্যাপী। রাস উৎসব দেখতে মণিপুরী সম্প্রদায় ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন হাজারো দর্শনার্থীরা। শীতের আমেজ শুরু হয়েছে উত্তরের বিভিন্ন জেলায়। পঞ্চগড়ের প্রকৃতিতে নেমেছে শীত। ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। রাত থেকে কুয়াশা ছড়ছে, হেডলাইট জ্বালিয়ে যানবাহনও ধীর গতিতে চলাচল করছে। কুয়াশা উপেক্ষা করে বের হওয়া নিম্ন আয়ের মানুষ কিছুটা বিপাকে পড়েছেন। চুয়াডাঙ্গায় ভোরে কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে এ জেলায়। ভোর 6টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.3 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে ঘন কুয়াশার জন্য ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। ভোরে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।